প্রিয় দর্শক, আজকে আমার এই যে কন্টেন্টটা, এটা অনেকটা আমার ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে। ব্যক্তিগত বিষয় মানে এর সঙ্গে একটা বড় পেশাজীবী সংগঠন জড়িত আছে এবং একটা বড় পেশাজীবী সংগঠন মানে চিকিৎসক সংগঠন যারা আছেন, যারা চিকিৎসক আছেন দেশে, ডাক্তার বলি আমি যাদেরকে, ওনারা কিভাবে আমার সঙ্গে একটা বিরোধে জড়িয়ে পড়েছেন অথবা কিভাবে একটা বিরোধের সৃষ্টি আমার কারণে হয়েছে সেটা নিয়ে আমার কি বক্তব্য এবং ডাক্তার সাহেবরা আমার কাছে কি চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন এবং ওনারা কি করছেন এখন আমাকে নিয়ে মানববন্ধন করছেন, আমাকে নিয়ে গালাগালি করছেন, আমাকে অশ্লীল ভাষায় আক্রমণ করছেন, নানা কিছু তারা করছেন। সেই বিষয়ে আমি আমার অবস্থানটা একটু ক্লিয়ার করতে চাই। আমি এতদিন এটা নিয়ে কথা বলিনি, আমার নিজের কন্টেন্টটাতে আমি কী বলবো। আমি দুটো জায়গায় কথা বলেছিলাম। একটা হলো আমার সঙ্গে ডক্টর আব্দুল নূর তুষার, আপনারা সবাই ওনাকে চিনেন। উনি একবার আমার সঙ্গে একটা ইন্টারভিউতে বসেছিলেন, সেখানে ওনার মাধ্যমে আমি কিছু জবাব দেওয়ার চেষ্টা করেছি। উনি ডাক্তার সমাজের প্রতিনিধি হিসাবে আমাকে কিছু প্রশ্ন করেছেন, আমি কিছু জবাব দিয়েছি এবং আমার কিছু প্রশ্ন ছিল, উনিও জবাব দিয়েছেন। আমি ভেবেছিলাম ঘটনাটা ওখানে শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনাটা এরই মধ্যে আরও অনেক বড় আকার ধারণ করেছে। ওনারা আমার বিরুদ্ধে মামলা করবেন বলে হুমকি দিয়েছেন, উকিল নোটিশ পাঠিয়েছেন। আমি উকিল নোটিশটা আজকেই পেয়েছি, আমি ওটা এখনও ভালোভাবে পড়তে পারিনি। আমি এই কন্টেন্টটা আজকে করব, উকিল নোটিশ পড়ে উকিল নোটিশের জবাব আমি আগামীকালকে দেওয়ার চেষ্টা করব। সে আলোচনায় পরে আসি। প্রথমে বলে নেই আমি কি বলেছিলাম, কোথায় বলেছিলাম। আমি চ্যানেল এস, একটা টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল, সেখানে একটা অনুষ্ঠানে কথা বলছিলাম। প্রসঙ্গক্রমে এসে গিয়েছিল আদ্দিন হাসপাতালের কথা, আদ্দিন হাসপাতালে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে। এবং এই প্রসঙ্গে কথা বলতে যে আমি ডাক্তার, আমরা সবাই ছোটোবেলায় কেমন এইম ইন লাইফ লিখতে যেয়ে কে হবে সবাই ডাক্তারের কথা লিখতেন যে আমরা ডাক্তার হতে চাই, কারণ ডাক্তার হলে পরে মানুষের সেবা করা যায়, গ্রামের মানুষের সেবা করা যায়, অসহায় মানুষের সেবা করা যায়। এগুলো যে আমরা লিখতাম, যারা ডাক্তার হয়েছেন পরে তারা সেই লেখাগুলোর কতটুকু নিজেদের জীবনে বাস্তবায়ন করেছেন, এই কথা বলতে যে আমি কিছু কথা বলি। আমি হুবহু আপনাদেরকে বরং আরেকবার পড়ে শোনাই আমি কী বলেছিলাম। আমি বলেছিলাম, সরি ডাক্তাররা হয়তো শুনতেছেন এটা, আমি যদি কমনলি বলি ওনাদের মতো চামার দ্বিতীয় কোনো শ্রেণী আছে আমাদের দেশে, এই কথাটা আমি বলেছিলাম। এরপরে আমি আবার আরেকটা কথা বলেছিলাম যে ডাক্তাররা কখনো রুগীর দিকে তাকিয়ে ভাবে না যে এই রোগীর ভাত খাওয়ার টাকা নেই, সে 300 টাকার ওষুধ কিভাবে কিনবে। আমাদের এই ডাক্তাররা হলেন ওষুধ কোম্পানির ক্যানভাসার। আমি এই কথাটা বলেছিলাম। এটা আপনারা সোশ্যাল মিডিয়ায় পাবেন, চ্যানেল এসে গেলে ওদের ভিডিওতে পাবেন, মিলিয়ে নিন কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। এই যে আমি শুরুতে একটা কথা বলেছিলাম, মানে যদি কমনলি বলি, এই কমনলি বলির অর্থটা কি এটা আমার মনে হয় অনেকে জানেন না, অথবা জেনেও এটাকে আপনি আড়ালে রেখেছেন। এই কথাটা কিন্তু কেউ লিখছে না, বলছে আমি নাকি সকল ডাক্তারকে গালাগালি করেছি। আমি শুরুতেই আব্দুল নূর তুষারের কাছে ওটা বলেছিলাম। এরপর মঞ্জুল আলম পান্নার একটা চ্যানেল আছে মানচিত্র, সেখানে উনি আমাকে প্রশ্ন করেছিলেন, সেখানেও আমি বলেছিলাম যে এই পুরো আলোচনার মধ্যে আমি যা বলেছিলাম, যে কারণে বলেছিলাম, সেখানে একটা জায়গায় আমি একটা ভুল করেছি, আমি স্বীকার করেছি। সেগুলো চামার শব্দটা আমার ব্যবহার করা ঠিক হয়নি। মানুষের ভুল হয় ভাই, আমি তো মানুষ, তাই না? আমি মনে করি এটা আমার স্লিপ অফ টাং হয়ে গেছে, এই শব্দটা আমার ব্যবহার করা অনুচিত হয়েছে। আমি কিন্তু এখনও স্বীকার করছি, তখনও স্বীকার করেছি, কোনো তর্ক না করেই স্বীকার করেছি। ভুল আমার প্রচুর হয়, আপনাদেরও হয়, আপনাদের হয় না? আমারও ভুল হয়, আপনাদের ভুল হয়, এটা আমি স্বীকার করেছি। কিন্তু স্বীকার করার পরেও দেখছি ওনারা থামছেন না, ওনারা আরও অনেক কিছু করতে চান, আরও অনেক কিছু আমার কাছ থেকে চান। ঠিক আছে, আপনারা যদি সবাই মিলে চান আমি দেবো, কোনো সমস্যা নাই, যা চান তাই দেবো, কি আর করা। আমি তো একা মানুষ, তাই না? আপনাদের অনেকগুলি সংগঠন, এরই মধ্যে আমি দেখলাম ডাক্তারদের কমপক্ষে 4-5টা সংগঠন আমার বিরুদ্ধে মাঠে নেমে গেছেন। কেউ ঘোষণা করেছেন তারা আমাকে চিকিৎসা করবেন না, কেউ এমনও বলেছেন চিকিৎসা করবেন যদি আমি তাদের পায়ে ধরে মাপ চাই। মোটামুটি অনেক কিছু, কে কী বলেছেন না বলেছেন সে আলোচনায় আমি যাব। আমি একটু আলোচনাগুলি করি। দেখুন, আমি কিন্তু স্বীকার করেছি আমার চামার বলাটা হয়তো ঠিক হয়নি, আমি অন্য কোনো প্রতিশব্দ ব্যবহার করতে পারতাম। কিন্তু আমি আবার এটাও বলি, চামার বলার মাধ্যমে আমি আসলে যা বোঝাতে চেয়েছি
আমার অন্য প্রতিশব্দে কিন্তু সেই জিনিসটাই বুঝাইতাম। মানে আপনাদের প্রতি আমার যে মনোভাবটা সেটা কিন্তু চেঞ্জ হয় নাই, সেটা আছে, সেটা এখনও আছে। হয়তো শব্দ প্রয়োগে আমার ভুল হয়েছে, সেই জন্য আমি অলরেডি বলেছি যেটা আমার ভুল হয়েছে, এই জন্য আমি দুঃখ প্রকাশ করেছি। আসেন দেখি আমাকে নিয়ে ওনারা কি বলছেন, একটু দেখি। প্রকাশ্য মানে মানে মিডিয়াতে ওনারা বলেছেন, ড্যাবের মহাসচিব ডক্টর জহিরুল ইসলাম শাকিল তিনি বলেছেন যে ওনার বক্তৃতায় বলেছেন যে আমি নাকি স্বৈরাচারের সময় স্বৈরাচারের দোসর হিসাবে বক্তব্য দিয়েছি। স্বৈরাচার মানে শেখ হাসিনা, শেখ হাসিনা সরকার যখন ছিল তখন আমি নাকি তার দোসর হিসেবে বক্তব্য দিয়েছি। আমি শাকিল সাহেবকে রিকোয়েস্ট করব, ভাই প্লিজ একটু সুনির্দিষ্টভাবে আমাকে এটা প্রমাণ দিন। স্বৈরাচারের দোসর হিসাবে আমি বক্তব্য দিয়েছি এই বাংলাদেশে, আপনি এটা বললেন, নিশ্চয়ই আপনার কাছে অনেক প্রমাণ আছে, আমি জানতে চাই। একই সঙ্গে আমি আপনাকে এখন চ্যালেঞ্জ করছি যে প্রকাশ্য মিডিয়াতে, বিভিন্ন টেলিভিশনের টক শোতে, আমার ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন জায়গায় স্বৈরাচারী হাসিনার আমলে দেশে বসে আমি যে পরিমাণ যে কথা বলেছি, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছি, ওই সরকারের বিরুদ্ধে কথা বলেছি, তার অর্ধেক পরিমাণ কথা অন্য কেউ বলেছে, আপনি সহ অন্য কেউ বলেছে। যদি তার প্রমাণ হাজির করতে পারেন তাহলে আমি আর কিছু বলবো না। আমি কি বলেছি না বলেছি ওই সময়ের ইউটিউব ঘাটলে পাবেন। এই চ্যালেঞ্জটা ওপেন থাকলো। আপনি বলেছেন আমি নাকি বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছি, পার্শ্ববর্তী দেশের উস্কানিতে দালালির কাজ করছি। ভাই প্লিজ প্রমাণ করেন। দেখেন, এই যে আপনি আমাকে দালাল বললেন, স্বৈরাচারের দোসর বলেছেন কিন্তু আপনি, আর আমি কিন্তু সবাইকে বলিনি, আমি কমনলি বলেছি। কমনলি বলার অর্থ কি সেটা আপনাকে আর বুঝি। ধরা যাক একটা বড় একটা আম বাগান আছে, আম বাগানে 500 গাছ, তার মধ্যে 10টা আছে কাঁঠাল গাছ। এইটাকে দূরের থেকে আপনি কি বলবেন? আম বাগান বলবেন, নাকি আম কাঁঠালের বাগান বলবেন, নাকি কাঁঠাল বাগান বলবেন? এই যে আমি রেশিওটা বলেছি, আপনি বলবেন কি কমনলি এটা একটা আম বাগান, আমি তাই বলেছি ভাই। এখন আপনি বলবেন কমনলি আপনি কী কারণে বলবেন, আপনি 2 জন লোককে কেন বলবেন? হ্যাঁ, আমার 1 জন লোককেও বলা উচিত না, আমার আমি মানতে রাজি আছি, কিন্তু আমি কি বলবো? অমানবিক বলতে পারি, কোনো সমস্যা নাই, তারা অমানবিক আচরণ করেন। আমি যদি এই কথাটা বলি যে সমস্ত ডাক্তাররা রোগীর টেস্ট দিয়ে সেই টেস্ট থেকে ল্যাবরেটরির কাছ থেকে কমিশন নেন, আমি তাদেরকে লক্ষ্য করে এই কথাটা বলেছি, তাহলে তো আপনার কোনো দুঃখ নাই। আপনি তো নেন না, নাকি নেন? যদি না নেন আপনার গায়ে লাগবে না, যদি নেন তাহলে লাগবে। আমি যদি বলি যে সমস্ত ডাক্তাররা রোগীর টেস্ট দিয়ে টেস্টের থেকে কমিশন নেন, তারা ওই গোত্রের লোক। আপনি বলেন চামার তো পরিশ্রম করে খায়, যারা কমিশন খায় তারা কি পরিশ্রম করে খায়? তারা মানুষের কাছ থেকে প্রতারণা করে খায়। আমি সেই প্রতারকদের কথা বলেছি। যদি আপনি প্রতারক না হন আপনার গায়ে লাগবে না, যদি আপনি প্রতারক হন গায়ে লাগবে, সহ্য করতে হবে। কিন্তু আমাকে যে বললেন যে আমি স্বৈরাচারের দোসর, আমাকে যে বললেন আমি অন্য দেশের দালালি করছি, ভাই আপনি প্রমাণ করেন না। আমি তো প্রমাণ করতে চাই, করতে বলি। দেখুন, আপনি বলেছেন আমি নাকি ডাক্তারদের জনগণের মুখোমুখি করে দিয়েছি উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে। আমি কিচ্ছু বলবো না ভাই। ডাক্তার জনগণ মুখোমুখি কিনা এটা আমার এই অনুষ্ঠানটা তো প্রচার হয়েছে মাত্র 1 সপ্তাহ হয়েছে। এর আগে ডাক্তার এবং রোগীদের তারা মুখোমুখি ছিল না। তারা কি বলে, সাধারণ মানুষ আপনাদের সম্বন্ধে কি ভাবে, আপনারা কাজ করেন। আপনার বক্তব্য এবং আপনাদের আরও অনেক ডাক্তার সংগঠনের বক্তব্য ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আছে, আপনারা দিয়েছেন। আমি কিন্তু কোথাও কিছু বলিনি, আমি কোথাও কোনো মন্তব্য করিনি। এই প্রত্যেকটা কন্টেন্ট যেগুলো ফেসবুকে আছে, এই কন্টেন্টের কমেন্ট সেকশনে যান, দয়া করে প্লিজ একবার যান। কোনো কমেন্ট সেকশনে 4000 5000 পর্যন্ত কমেন্ট পড়েছে। আমি সবগুলো কমেন্ট কিন্তু কপি করে রেখে দিয়েছি, স্ক্রিনশট নিয়ে রেখেছি আমি সবগুলোতেই। আপনাদের পেজ কিন্তু আপনাদেরকে নিয়ে কি বিভিন্ন টেলিভিশন পেজ করেছে আপনাদের ভিডিও দিয়ে, তার নিচে কমেন্টগুলো একটু পড়ে দেখেন। ওটা পড়লে আপনি বুঝতে পারবেন যে আমি কি ডাক্তারদের মুখোমুখি সাধারণ মানুষকে দাঁড় করিয়ে দিয়েছি, নাকি সাধারণ মানুষ আগেই দাঁড়িয়েছিল, তাদের চিন্তার
তাদের ভাবনা, আপনাদের সম্পর্কে তাদের মনোভাব, তার প্রতিফলন কেবল আমার কথার মাধ্যমে উঠে এসেছে। এই কথা থেকে আপনাদের উচিত, আমি প্রত্যাশা করেছিলাম আপনাদের মধ্যে একটা আত্ম উপলব্ধি হবে, আপনারা নিজেদের মধ্যে একটা আত্মসমালোচনা করবেন যে জনগণ কেন আমাদের সম্পর্কে এরকম ভাবছে। তা না করে আপনারা জোর করে আমাকে দিয়ে ক্ষমা চাওয়ানোর চেষ্টা করছেন। দেখেন, আপনারা সবাই মিলে যে আপনাদের জোরে যদি ভয় নাও পাই, এতগুলি লোক চাচ্ছেন আমি হয়তো ক্ষমা চাই, আমার কোনো সমস্যা নেই রে ভাই, আমি একা মানুষ, আমার কোনো প্রবলেম নেই, ক্ষমা চাইতে পারি। কিন্তু তাতে কি আপনাদের সম্মান বৃদ্ধি হবে? একবার ভাবেন তো, তখন লোকে বলবে যে এরা তো মানুষকে জোর করিয়ে যা সত্য নয় তাও লোকজনকে বলানোর চেষ্টা করে। আর আপনারা যদি হুমকি দেন মাসুদকে বলে ট্রিটমেন্ট করবো না, তো কী করবো বলেন? আমি তো মানুষ, আমার তো আলটিমেটলি আপনার কাছে যেতে হবে। তো এটা কোনো কথা না। আপনার গায়ের জোরে আমাকে তো অনেক কিছু করাতে পারবেন, কিন্তু তাতে কিন্তু আপনাদের কোনো লাভ হবে না ভাই। জনগণ কিন্তু আপনার সম্পর্কে আরও একটা অ্যাডজেক্টিভ যোগ করবে। দেখেন কি কি বলা হয়েছে আমাকে নিয়ে, আমি একটা সিম্পল একটু উদাহরণ দিই। কেউ কেউ বলেছে, আমার নাম দিয়েছে জুতা কামাল, একজন ডাক্তার সাহেব দেখলাম, উনি যখন ইয়াং ডাক্তার ছিলেন, যখন আমি ইয়াং সাংবাদিক ছিলাম, ওনার নানা প্রসঙ্গ নিয়ে আমার সঙ্গে যোগাযোগ উনি করতেন, যাইতেন, কথা বলতাম ওনার সঙ্গে। আমি ওনার বাবার একটা সমস্যা নিয়ে একবার কথা বলেছিলাম, উনি লিখেছেন আমি নাকি জুতা কামাল। ঠিক আছে, জুতা কামাল, কী করব। আমার আরেক বন্ধু মিস্টার সজল আশফাক, উনি অবশ্যই এখন আর এই দেশে ডাক্তারি করেন না, উনি আমেরিকায় চলে গিয়েছেন। তো ঠিক আছে, উনিও আমার সম্পর্কে অনেক কিছু লিখেছেন, আমার কোনো সমস্যা নাই। ওনার লেখা এক জায়গায় লিখেছেন যে, বলতেছেন যে আরে ভাই আপনারা তো চামারের চেয়েও খারাপ, ছেঁড়া জুতো নিয়ে ওর কাছে যান কেন। আবার আরেক জায়গায় লিখেছেন যে ওষুধ কোম্পানি ক্যানভাসার হতে যোগ্যতা লাগে, ডাক্তারের কলমের খোঁচার দাম আছে, ডাক্তারের কথা মানে ওষুধ কোম্পানি ক্যানভাসার হওয়ার জন্য যোগ্যতা লাগে, যে যোগ্যতা মিস্টার সজল আশফাক মনে করছেন যে ডাক্তার অর্জন করেছে। এটা কি যোগ্যতা? যদি মনে করেন, যদি আনন্দ পান ভাই থাকেন, কোনো সমস্যা নেই আমার। উনি আবার আমার একটা ছবি দিয়েছেন, জুতার মধ্যে আমাকে বসিয়ে দিয়েছেন যে আমি তো জুতা কামাল। ঠিক আছে, আমার তাও কোনো আপত্তি নাই, কিন্তু লক্ষ্য করেন। আচ্ছা, এগুলো নয় বাদ দিলাম, এরা আমার বন্ধুবান্ধব মানুষ, হয়তো আমার সম্পর্কে এগুলি বলতেই পারেন, পরিচিত লোক, হয়তো মানে আপনার ফাজলামো করে বলতে পারেন, ইয়ার্কি করেও বলতে পারেন, অথবা সিরিয়াসলি বলতে পারেন, এগুলো আমি খুব একটা গায়ে মাখাই না। আমাদেরই তো লোকজন। এক ভদ্রলোককে আমি চিনি না, উনি একজন সিনিয়র লোক এবং খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম। উনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রভিসি একাডেমিক। উনি একটা বক্তৃতায় বলতেছেন, উনি আমাকে উল্লেখ করেছেন কুলাঙ্গার সাংবাদিক। ভাই, এই কুলাঙ্গার অর্থ কী? আপনি যদি আমাকে কুলাঙ্গার বলতে পারেন, আমি আপনাকে চামার বলতে পারবো না কেন? বলেন তো ভাই আপনি। আমি তো ভুল বলছি, আমি তো স্বীকার করছি আমি ভুল বলছি। তাহলে আপনি আমাকে কুলাঙ্গার বলেন, আপনি স্বীকার করেন আপনি ভুল বলছেন। কুলাঙ্গার আপনি আমাকে কী করে বলেন? বলেন, ডিকশনারি দেখেন কুলাঙ্গার অর্থ কী, আমি আর ব্যাখ্যা করতে চাই না। আপনি ডিকশনারি দেখেন, আপনি বলতে পারলেন তো। আপনি আরও কি বলেছেন শুনেন। আপনি বলেছেন যে ডাক্তারি পেশায় কোনো তৃতীয় শ্রেণীর লোকজন পাওয়া যাবে না। ঠিক আছে, মানলাম। আমরা অন্য কোনো পেশাকে হেয় প্রতিপন্ন করতে চাই না, তার মানে কি? এবং তারপরে আপনি বলছেন যে যারা সাংবাদিকতা পেশায় আছেন, আপনারা আপনাদের পেশার মান রক্ষার্থে এ ধরনের কুলাঙ্গার সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তার মানে সাংবাদিক এসব তৃতীয় শ্রেণী পাওয়া লোক, তারা ডাক্তার হইতে পারে নাই। আপনারা প্রথম শ্রেণীর লোক ডাক্তার হয়েছেন। ভাই, প্রথম শ্রেণী যারা না পায় তারা সব কুলাঙ্গার হয়ে গেল, তারা সব হেয় প্রতিপন্ন হলো। একমাত্র আপনারা এই সমাজে বিখ্যাত মানে যোগ্য লোক। ভাই, আমাদের দেশে স্বাধীনতার পর থেকে এই যাবৎকালে যত প্রধানমন্ত্রী হয়েছে, আমার তো ধারণা এরা কেউ ফার্স্ট ক্লাস পাওয়ার লোক না। তো কী হয়েছে? এরা মানুষ না? সব যোগ্য একমাত্র ডাক্তাররা। আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, উনিও কি প্রথম শ্রেণী পাওয়া লোক? আপনার কী হয়েছে? ওনার যোগ্যতার কোন পর্যায়ে আপনি আছেন বলেন তো দেখি। এই যে বলে দিলেন যে তৃতীয় শ্রেণী, এটি হলো আপনাদের বড় সমস্যা। আপনারা মনে করেন এই দেশের মানুষ আর আপনারা অনেক আকাশ পাতাল পার্থক্য। আপনারা প্রথম শ্রেণী পাওয়া, স্ট্যান্ড করা, ডাক্তারি পাস করছেন, আর আপনার কাছে যে লোকটা আসছে সে লোকটা হলো তৃতীয় শ্রেণী পাওয়া কৃষক, রিক্সাওয়ালা, আমাদের মতো কুলাঙ্গার সাংবাদিক। আমরা মানুষ নাকি? খেলে আপনারাই মানুষ। অতএব আমাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করলে কিছু যায় আসে না। তারা যদি কেউ আপনাদেরকে একবার বলে কিছু একটা, তাহলে আপনাদের মাথা খারাপ হয়ে যায়। ওষুধ কোম্পানি ক্যানভাসার বলছে, এটা নিয়ে কারো কোনো বক্তব্য নেই, কারণ ওটা ওরা মেনে নিয়েছেন।
এবং সেটা কিভাবে এটা আমি পরে 100 বার বলতে পারবো, কোনো সমস্যা নাই। ডাক্তারি করতে যে গরিব মানুষ যেন আপনার কাছে আসে, উপরে আল্লাহ নিচে ডাক্তার, আপনার কাছে অসহায় লোকটা আসে, তার জন্য আপনি কি করেন, একটার পর একটা টেস্ট লেখেন এবং সেই টেস্ট থেকে কমিশন খান। যারা খান তাদেরকে আমি কী বলবো বলেন আপনি? অসহায় মানুষকে জিম্মি করে যারা নাকি কমিশনের জন্য বাড়তি টেস্ট দেন, তাদেরকে আমি কী বলবো? ওই কমেন্টগুলো পড়েন, যে কমেন্টগুলো আপনাদের পেজে আছে। এটা নিয়ে আমরা অনেক বলতে পারতাম, এখন আর বলবো না, ইনশাল্লাহ আগামীতে বলবো ভাই, একদম কেস ধরে ধরে বলবো, আপনাদেরকে দেখিয়ে দিব চোখে আঙুল দিয়ে যে কি হচ্ছে, বলবো, আমি কথা দিলাম বলবো। এবং আমার ধারণা, আমি এই সঙ্গে যারা আমার এই অনুষ্ঠান দেখছেন সাধারণ মানুষ, আপনারাও কে কোথায় কিভাবে প্রতারিত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনাদের মনে দুঃখ দিয়েছে ওনারা, তার ডিটেল ইতিহাস আমাকে লিখে পাঠান, আমি এগুলি একটা একটা করে উল্লেখ করব, কোনো সমস্যা নেই। আমি খালি একটা কথা বলে শেষ করব, অনেক পুরনো একটা কথা, আজকে থেকে প্রায় 22 বছর আগের কথা। 2004 সালে আপনার নচিকেতার নাম শুনেছেন, বাংলা গান গায় পশ্চিমবঙ্গের, উনি একটা গান লিখেছিলেন, গানটার নাম হলো ডাক্তার। সেই ডাক্তারে ওনার একটা অ্যালবাম ছিল, এই আগুনে হাত রাখো, ওই অ্যালবামে এই গানটা ছিল। আমি গানটার কয়েকটা লাইন আপনাদেরকে পড়ে শোনাবো, আপনারা শুনেন। ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান, কসাই আর ডাক্তার একই তো নয়, কিন্তু দুটোই আজ প্রফেশন। কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে, তোমার আছে ক্লিনিক আর চেম্বার। আবার আরেক জায়গায় লিখেছেন ওই গানেই, ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট, ক্লিনিকের সন্ধানও তিনিই দেবেন, 100 টাকা যদি ক্লিনিকের বিল হয়, অর্ধেক দালালি তিনিই নেবেন। রোগীরা তো রোগী নয় খদ্দের, এখন খদ্দের পাঠালেই কমিশন। এটা কিন্তু আজকে থেকে 22 বছর আগের একটা লেখা গান। ওই গানের আরেক জায়গায় লেখা আছে, উনি লিখেছেন, মানে বলেছেন আর কি, নিজেদের ডাক্তার বলো কেন, তার চেয়ে বলো না কো ব্ল্যাকমেলার, রোগীর আত্মীয়দের ঘটি বাটি চাটি করে করো সুযোগের সদ্ব্যবহার। সরকারি হাসপাতালের পরিবেশ আসলে তো তোমরাই করেছো শেষ, হাসপাতাল না থাকলেই জনগণ নার্সিং হোমে যাবে অবশেষ। সেখানে জবাই হবে, উপরি কামাই হবে, মানুষের সেবার কি দরকার, ও ডাক্তার ও ডাক্তার। এটা ওনার একটা গান, খুব বিখ্যাত একটা গান। এই গানের অধ্যায় কিন্তু এখানেই শেষ না। আমি এই গানটা বললাম এই কারণে, এই গানটা যারা এই অনুষ্ঠান দেখছেন আপনারা সবাই মিলিয়ে নেন আপনাদের বর্তমানের সঙ্গে ওই সময়ের পার্থক্যটা কথা। ভারতেও কিন্তু একই দৃশ্য, আমরা যা দেখছি ভারতেও তাই দেখছেন বলে তো নচিকেতা ভারতে বসে এই গানটা লিখেছিলেন, তাই না? আচ্ছা, এই গানটা গাওয়ার পর নচিকেতা বিখ্যাত লোক, গানটা খুব জনপ্রিয় হয়েছে, অনেক লোকে দেখেছেন, অনেক লোকে শুনেছেন গানটা। এই গানটা গাওয়ার পর কি কলকাতার অথবা পশ্চিমবঙ্গের ডাক্তাররা ওনার বিরুদ্ধে, ওনাকে মানে আপনার কষাই নচিকেতা, অথবা ওনাকে মামলা মোকদ্দমা, অথবা ওনাকে গালাগালি, অথবা ওনাকে জুতা এরকম বানার মধ্যে ঢুকাই দেওয়া, এগুলো করেছিলেন? কোনো কিছু হুমকি দামকি দিয়েছিলেন? বলেছিলেন যে ক্ষমা না চাইলে তোমাকে আমরা চিকিৎসা করব না? বলেছিলেন? বলেননি। তবে ওনারা প্রতিবাদ করেছেন। কবে জানেন? এই ঘটনার 16 বছর পর। 2004 সালে নচিকেতা গানটা গেয়েছেন, 2020 সালে এই গানের প্রতিবাদে কলকাতারই আরেকজন ডাক্তার, উনি মানে এরকম বিখ্যাত শিল্পী না, ওনার নাম হলো ডক্টর অনির্বাণ দত্ত। উনিও ওই ডাক্তার যে গানটা গেয়েছিলেন ওই গানের একই সুরে উনি একটা গান গেয়েছিলেন যখন কোভিডের প্রকোপ হয় সেই সময়। এবং কোভিডের মধ্যে উনি লিখেছিলেন, ওনার গানটা আপনাদের একটু আমি ছোট্ট করে 2-1 শব্দ বানিয়ে ওখান থেকে পড়ে শোনাই। উনি লিখেছিলেন, আমি ডাক্তার, ডাক্তার মানে তো সে মানুষই হয়, স্বার্থ জন্ম দেয় ভগবান, শিল্পী আর গিরগিটি একই তো নয়, কিন্তু দুটোই বদলায় রং, জাত তুলে গালাগাল শিল্প নয় কোনো দিনও, গিরগিটিদের বোঝাতা দরকার। দেখেন, উনি ডাক্তারদের একভাবে ডিফাইন করেছেন, অনির্বাণ দত্ত ডাক্তারদের পক্ষ নিতে যেয়ে আরেকভাবে শিল্পীদেরকে ডিফাইন করেছেন।
এটা কথার লড়াই চলতে পারে, এখানে কিন্তু কোনো হুমকি নেই, কথার লড়াই আছে। আপনারা আমার সাথে কথা লড়াই করেন না ভাই, আমার কোনো আপত্তি নাই। আপনারা বলেন, এই যে যারা আমাকে মানে জুতার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, যারা আমার গলায় জুতা পরিয়েছেন, কেউ কেউ কিন্তু গলায় জুতাও পরেছেন আমাকে, ওই ছবি দেখাবো, আপনার দেখাচ্ছি। যারা আমাকে গলায় জুতা পরিয়েছেন তাদের কারো প্রতি কিন্তু আমার কোনো ক্ষোভ নাই। উনার কাছে আমি ওরকম হতেই পারে, আমার তো কোনো সমস্যা নেই রে ভাই, আমি ওগুলো হাসি মুখে মেনে নিয়েছি। আপনাদের গায়ে লাগে কেন? লাগে তখন যখন আপনার সঙ্গে মিলে যায়। ছোটবেলায় পড়েন নাই, কানাকে কানা বলিও না, খুড়াকে খুড়া বলিও না, উহাতে ওনারা মনে দুঃখ পায়। তো আপনাদের মধ্যে যাদের মধ্যে ওই প্রবৃত্তিটা আছে তারা খুবই দুঃখ পেয়েছেন, কোনো সন্দেহ নাই। আর যাদের মধ্যে নাই তারা দুঃখ পান নাই, কারণ আমি তো সবাইকে বলি নাই, আমি তো কমনলি বলেছি। এই আপনারা তো সব ফার্স্ট ক্লাস পাওয়ালো, ফার্স্ট ক্লাস পাওয়া, কেউ স্ট্যান্ড করেছেন ওই নজরুল ইসলাম সাহেবের মতো। নজরুল ইসলাম সাহেব, আপনি তো কমনলি অর্থ বুঝেন না ভাই। আমি তো একটা মূর্খ টুর্খ লোক, থার্ড ক্লাস পাওয়া লোক, হ্যাঁ, আম জনতার মধ্যে আছি, আমরা তো বুঝি না, আপনি বুঝেন না, আপনি গায়ে নিচ্ছেন কেন? কমনলি বলে তো আপনার গায়ে লাগার কথা না, কারণ আপনি তো খান না, এই কমিশন খান না, নাকি খান? আমি জানি না। কাজেই আমার কথা হলো, আপনারা আসেন, আমরা এটা আলোচনা করি, আমরা এটা আলোচনা আরও করবো। আপনি যখন আলোচনা শুরু করেছেন, আমি করবো আলোচনা ভাই। আমি একা মানুষ, তো একা মানুষের মানে একা মানুষ, বোকা মানুষের সাহস একটু বেশি হয়। আবার কথা হবে, আমি বলে রাখি, ওনারা আমাকে উকিল নোটিশ পাঠিয়েছেন, আজকে আমি এটা পড়বো, পরে কালকে উকিল নোটিশ নিয়ে আবার আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন। সবশেষে বলে নেই, আমি কিন্তু দুটো কথা, এক নম্বর আমি কমনলি বলেছি, সবাইকে বলিনি। 2 নম্বর কথা, তারপরেও যেটা বলেছি সেই চামার শব্দটা নিয়ে আমি দুঃখ প্রকাশ করছি এবং ওই শব্দটা আমি প্রত্যাহার করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন।